কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে নাশকতা এড়াতে 6 জেলায় সেনা মোতায়েন। ফ্যাসিস্ট সরকারের আমলে হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্নের দাবিতে মঙ্গলবার ঢাকায় সমাবেশ করবে 11 দল। পাহাড়ি ঢল না নামায় সিলেট ও সুনামগঞ্জে নদ নদীর পানি কমছে, লালমনিরহাটে বন্যার শঙ্কা। আসসালামু আলাইকুম, নার্গিস মুজিদ লিমা স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাশকতা এড়াতে ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর, নারায়ণগঞ্জ, ফরিদপুর ও গোপালগঞ্জে সেনা মোতায়েন করেছে সরকার। আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সরকার যে কোনো প্রকার নাশকতা ঠেকাতে সতর্ক আছে বলেই সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নজরানা চৌধুরীর রিপোর্ট। 23 জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিক। এ উপলক্ষে ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করছেন দলটির নেতাকর্মীরা। এ অবস্থায় নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা থেকে দেশের 6টি জেলায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। 22 জুন থেকে 30 জুন পর্যন্ত সেনাবাহিনী মাঠে থাকবে বলে জানানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি, তবে বাড়তি সতর্কতা হিসেবে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা মেট্রো, চট্টগ্রাম মেট্রো, নারায়ণগঞ্জ, গাজীপুর মেট্রো এবং এর বাইরে 2টি জেলা, তাতে আমরা ডিপ্লয় করেছি যাতে যে কোনো রকমের অপতৎপরতা অ্যাড্রেস করা যায় ইন এইড টু সিভিল পাওয়ার। চাঁদাবাজি সহ বিভিন্ন অভিযোগে নারায়ণগঞ্জ 3 আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খায়রুল ইসলামকে পুলিশি জিজ্ঞাসাবাদের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংসদ সদস্যের ছেলে তো বিশেষ কোনো ব্যক্তি নন যে তাকে জিজ্ঞাসাবাদ করা যাবে না। নারায়ণগঞ্জ 3 আসনের এমপির ছেলের কি কোনো বিশেষ অধিকার আছে? আইনের চোখে সবাই সমান। পুলিশের কাছে বিভিন্ন রকম অভিযোগ ছিল তার বিরুদ্ধে, সেগুলোর জন্য জিজ্ঞাসাবাদের জন্য তাকে তারা নিয়ে এসছে, জিজ্ঞাসাবাদ করেছে এবং প্রয়োজন মনে করেছে তার কাছ থেকে মোসলেকা নেওয়ার প্রয়োজন নিয়ে মোসলেকা নিয়ে ছেড়ে দিয়েছে। 11 দলের সমাবেশ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর অভিমত জানতে চাইলে তিনি বলেন, এটি তাদের গণতান্ত্রিক অধিকার, তাদের সমাবেশের জবাব বিএনপি সমাবেশ দিয়েই দেবে। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। ফ্যাসিস্ট সরকারের আমলে সংঘটিত গুম, খুন ও হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন করার দাবিতে মঙ্গলবার বিকেলে ঢাকায় সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামের নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য। সমাবেশে বক্তব্য রাখবেন সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ 11 দলের শীর্ষ নেতারা। সকালে লিয়াজো কমিটির বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন 11 দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াত নেতা হামিদুর রহমান আজাদ। বলেন, দেশে এখনও বিচারহীনতার সংস্কৃতি বিদ্যমান এবং ফ্যাসিবাদকে পুনর্বাসনের অপচেষ্টা চলছে। জুলাই গণহত্যার বিচার এখনও সম্পন্ন না হওয়ায় উদ্বেগ প্রকাশ করে তিনি বিচার প্রক্রিয়া দ্রুত এগিয়ে নেওয়ার দাবি জানান। এছাড়া দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে আগামী 4 জুলাই সারা দেশে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সীমান্তে আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন ধরনের প্রতিবেশী রাষ্ট্র কর্তৃক অস্ত্র মজুদের ঘটনা ঘটছে, কোথাও কোথাও ক্ষেপণাস্ত্র স্থাপনেরও ষড়যন্ত্র হচ্ছে বলে আমরা জানতে পারছি। সকল গুম, খুন, হত্যাকাণ্ডের বিচার দাবিতে আগামীকাল রাজধানীতে বিজয়নগরে সেই মুক্ত মাঠে আমরা প্রতিবাদ সমাবেশ করব ইনশাআল্লাহ। শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন বলেছেন, আগামী জুলাইতে 5,000 প্রাথমিক শিক্ষক নিয়োগ দেবে সরকার।
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিবসের উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি। পরে অনুষ্ঠানে 51 জন শিক্ষক ও শিক্ষার্থীর হাতে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার ও ডিনস অ্যাওয়ার্ড তুলে দেন মন্ত্রী। এর আগে দিবসটি উপলক্ষে সকাল থেকে র্যালি, আলোচনা সভা, কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন। রাত থেকে বৃষ্টিপাত না হওয়া এবং নতুন করে পাহাড়ি ঢল না নামায় সিলেট ও সুনামগঞ্জে নদ নদীর পানির উচ্চতা কিছুটা কমেছে। লালমনিরহাটেও তিস্তার পানি কমছে, তবে সম্ভাব্য বন্যা নিয়ে শঙ্কা কাটছে না সুনামগঞ্জ ও লালমনিরহাটে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে আহমেদ শরীফের ডেস্ক রিপোর্ট। সুনামগঞ্জে গত 24 ঘন্টায় সুরমা নদীর পানি কমে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে নদীর পানি কমায় জেলার সুনামগঞ্জ সদর, তাহিরপুর ও দোয়ারা বাজার সীমান্ত উপজেলায় প্লাবিত এলাকা থেকেও পানি নেমে গেছে। পানি উন্নয়ন বোর্ড জানায়, আগামী 48 ঘন্টায় সুনামগঞ্জে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকায় নিম্নাঞ্চলে বন্যা দেখা দিতে পারে। যেহেতু পাহাড়ে বৃষ্টিপাত হচ্ছে, সেক্ষেত্রে পাহাড়ে পদদেশে যে গ্রামগুলো রয়েছে বা সরাগুলো বা যে নদীগুলো রয়েছে সেগুলো দিয়ে আকস্মিকভাবে পাহাড়ি ঢল নামতেছে। এর জন্য কিছু কিছু জায়গায় আমাদের আকস্মিক বন্যা প্রতিমন হয়েছে। আসলে এগুলো পাহাড়ি ঢল, এগুলো খুব দ্রুত পানিটা নেমে যাবে। তবে সুনামগঞ্জে যে নদীর পানিগুলো বৃদ্ধি পাচ্ছে, এগুলো হয়তো দেখা যাচ্ছে যে কোথাও কোথাও বিপদসীমার কাছাকাছি চলে যাবে এবং কোথাও হয়তো বিপদসীমা অতিক্রম করতে পারে। লালমনিরহাটে তিস্তার পানি কিছুটা কমেছে, ফলে তীরবর্তী অনেক নিম্নাঞ্চল থেকে পানি নেমে গেছে। তবে কিছু এলাকায় এখনও ডুবে রয়েছে বাদাম, ভুট্টা, মিষ্টি আলু সহ বিভিন্ন ফসলের ক্ষেত। পানি নামলেও বন্যার আশঙ্কায় দুশ্চিন্তা রয়েছেন নদীপাড়ের মানুষ। অন্যদিকে আগামী কয়েকদিনে ভারী বৃষ্টিপাতের কারণে নদীর পানি বেড়ে স্বল্পমেয়াদী বন্যা হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। বাদাম, তারপরে কচুর ক্ষেত, তারপর মনে করো আরো বিভিন্ন ক্ষেত, এগুলো ডুবে গেছে। অনেক ক্ষেত খালা ক্ষতিগ্রস্ত। যদি নদী ভাঙে ভয় আশঙ্কা বেশি। সিলেট জেলার নদ নদী পর্যবেক্ষণ করে পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী কয়েকটি নদীর পানি বৃদ্ধি পেয়েছে। তবে বৃষ্টি না হওয়ায় বড় ধরনের বন্যা পরিস্থিতি তৈরি হয়নি। এদিকে গতকাল সিলেটের পর্যটন কেন্দ্র কোম্পানিগঞ্জের ভোলাগঞ্জে সাদা পাথর এলাকায় পানি বৃদ্ধির ফলে নৌকা চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেয় স্থানীয় প্রশাসন। তবে আজ সেখানে পর্যটকদের সাবধানতা অবলম্বন করে যাওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন। আহমেদ শরীফ, এনটিভি নিউজ ডেস্ক। মধ্যপ্রাচ্যের দেশ কাতারে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো 5 প্রবাসী পরিবারে এখন শোকের মাতম। সর্বস্ব হারানো পরিবারগুলোকে সান্ত্বনা দিচ্ছেন অনেকেই। তবে প্রবাসীদের মরদেহ কবে দেশে ফিরবে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি এখনো। সিলেট থেকে আনিস রহমানের ক্যামেরায় সজল ছত্রীর রিপোর্ট। পরিবারের সচ্ছলতার স্বপ্ন নিয়ে জীবিকার সন্ধানে কাতারে গিয়েছিলেন সিলেটের কানাইঘাট উপজেলার 5 যুবক। রোববার কর্মস্থলে যাওয়ার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে প্রাণ হারান তারা। নিহত প্রবাসী আকতালু গ্রামের জসিম উদ্দিন, আমরপুর গ্রামের জীবান উদ্দিন, মাস্তালু গ্রামের মোস্তাক আহমদ, জুবায়ের আহমদ এবং কাদের আহমদের পরিবারে এখন শোকের মাতম। শোকের ছায়া পুরো এলাকাতেই। নিহত প্রবাসীদের মরদেহ দেশে দ্রুত ফিরিয়ে আনার দাবি স্বজনদের। পরিবারের উপার্জনকারী একমাত্র কাদিরই ছিল। আকস্মিক দুর্ঘটনায় সর্বস্ব হারানো প্রবাসী পরিবারগুলোর সাথে যোগাযোগ রাখছেন স্থানীয় প্রশাসনের কর্তারা। তবে মরদেহ কবে দেশে ফিরবে তা নিশ্চিত করতে পারছেন না কেউই। এ ব্যাপারে প্রয়োজনীয় তৎপরতার কথা জানিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। ওরা কিন্তু একেবারে হতদরিদ্র, এদের অস্তিত্ব, জমি জমা, সম্পদ বলতে কিছুই নেই। মরদেহ দেশে আসার পরে এখানে আনা, দাফন করা, এসব বিষয়ে আমাদের যে কোনো ধরনের সহযোগিতা আমরা তাদেরকে করব এবং তাদের প্রতি আমরা আমাদের সহমর্মিতাটা আমরা জানিয়ে এসেছি। উনি লেবার কাউন্সিলের সাথে কথা হয়েছে, তো ওদের লাশ যাতে তাড়াতাড়ি আনা যায় এই জন্য ওনাকে নির্দেশ দেওয়া হয়েছে আর কি প্রতিমন্ত্রীর পক্ষ থেকে। রোববার কাতারের স্থানীয় সময় সকাল 10:30টায় দেশটির আল শাহানিয়া শহরের সামাল সড়কে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। তবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি এখনো। সজল ছত্রী, এনটিভি নিউজ, সিলেট। চট্টগ্রামের সীতাকুণ্ড জঙ্গল সলিমপুরে র্যাব সদস্য হত্যা মামলার পলাতক আসামি আইয়ুব আলী ওরফে বাবুল সদাগরকে গ্রেফতার করেছে র্যাব। গোপন সংবাদের ভিত্তিতে নগরের কোতোয়ালি থানার
লয়েল রোড এলাকায় অভিযান চালায় র্যাব। এ সময় নবী মার্কেটের সামনে থেকে গ্রেফতার করা হয় আইয়ুবকে। তিনি সীতাকুণ্ড উপজেলার ছিন্নমূল এলাকার ৮ নম্বর সমাজের বাসিন্দা। র্যাব ৭-এর সহকারী পরিচালক ARM মোজাফর হোসেন জানান, জঙ্গল সলিমপুরে র্যাব সদস্য হত্যার মামলার আসামি আইয়ুব পলাতক ছিলেন। এর আগে একই মামলায় আরও 2 আসামিকে গ্রেফতার করা হয়েছে। চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি এলাকায় আরটিজি ইঞ্জিনে আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। আগুনে বন্দরের আমদানি করা বেশ কয়েকটি কন্টেইনারে পণ্য ক্ষতিগ্রস্ত হয়েছে। দুপুরে বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনালের আরটিজি ক্রেনে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই কয়েকটি কন্টেইনারে ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিস ও নৌবাহিনী, বন্দর ফায়ার সার্ভিস কর্মীরা 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বন্দর কর্মকর্তারা জানান, নিউমোরিং কন্টেইনার টার্মিনালের 4 নম্বর বার্থে থাকা আরটিজি ক্রেনে আগুনের সূত্রপাত হয়। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে বন্দর। পরিবেশ দূষণের অন্যতম কারণ হিসেবে অবৈধ ইটভাটা চিহ্নিত হয়েছে এবং এ সমস্যা সমাধানে সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। দুপুরে নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমিতে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে পরিবেশ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। যুক্তির সমীকরণে প্রাচ্যের ডান্ডি প্রতিপাদ্যে আয়োজিত 8 দিনব্যাপী বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে বাতানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কুতুব আইল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় বিজয়ী হয়। টানা 11 মাস লড়াই করে অবশেষে মৃত্যুর কাছে হার মানল শিশু আবিদ হাসান। দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত শিশুটি চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। 7ম শ্রেণীর মেধাবী ছাত্র ছিল আবিদ হাসান। দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত সন্তানকে বাঁচাতে স্বল্প বেতনের চাকরিজীবী পিতা নুরুল কবির সর্বস্ব হারিয়েছেন। শেষ পর্যন্ত সহৃদয় মানুষদের কাছ থেকে হাত বাড়িয়েছিলেন সাহায্যের জন্য। এ নিয়ে গত শুক্রবার একটি প্রতিবেদন প্রচার করেছিল এনটিভি। অসহায় পরিবারটির সহায়তায় কেউ কেউ এগিয়েও এসেছিলেন, কিন্তু শেষ রক্ষা আর হয়নি। শিশু আবিদ হাসান চলে গেছে না ফেরার দেশে। লক্ষ্মীপুরের রামগঞ্জে শিক্ষার্থী হত্যা মামলায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ শরীফুল সহ 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, গ্রেফতার শরীফুল ফরিদ আহমেদ ভুইয়া একাডেমি স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও হল সুপারের দায়িত্বে রয়েছেন। গ্রেফতারকৃত অপর আসামি শিক্ষার্থী সাজিদুল। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। গত 16 জুন ফরিদ আহমেদ ভুইয়া একাডেমির আবাসিক হল থেকে 8ম শ্রেণীর ছাত্র মেহেদীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় নিহতের বাবা থানায় প্রতিষ্ঠানের অধ্যক্ষ খন্দকার আব্দুল মান্নান সহ 7 শিক্ষার্থীর নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। ফরিদপুরের মধুখালী উপজেলার হাটঘাটা গ্রামের এক প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। গতরাতে একদল সশস্ত্র ডাকাত দল মোহাম্মদ খায়রুল ইসলাম মোল্লার বাড়ির দরজা ভেঙে প্রবেশ করে পরিবার সদস্যদের হাত পা বেঁধে জিম্মি করে নগদ অর্থ, স্বর্ণালংকার ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। নগদ 1,70,000 টাকা, প্রায় 2 ভরি স্বর্ণালংকার সহ ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 5 লাখ টাকা বলে দাবি করেছে পরিবারটি। অন্যদিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে 2টি প্রিন্টিং কারখানায় গত 12 জুন ডিবি পুলিশ পরিচয়ে সংঘটিত ডাকাতির ঘটনায় লুট হওয়া মালামালের একটি অংশ উদ্ধার এবং 2 ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। বগুড়ায় বেগম খালেদা জিয়ার প্রস্তাবিত শাহজাহানপুর উপজেলার জামালপুরে বগুড়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন করেছে সর্বস্তরের মানুষ। দুপুরে উপজেলার 9 মাইল এলাকায় ঢাকা বগুড়া মহাসড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, অবিলম্বে প্রস্তাবিত জায়গায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ না করা হলে বৃহত্তর আন্দোলন কর্মসূচির ঘোষণা দেওয়া হবে। এ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও সর্বস্তরের ছাত্র জনতা অংশগ্রহণ করেন। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। 6টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।